ওয়েলকাম টু এক্সাম ডিকোড। তো আজকে আমরা একটা পডকাস্ট নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য। আর আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি তোমাদের অনেকেরই পরিচিত স্টুডেন্ট ইন্দ্র। কিন্তু আজকে উনি অ্যাসপিরেন্ট হিসেবে নয়, একজন এমপ্লয়ি, একজন ডিডিএ কর্মচারী হিসেবে জয়েন করেছেন গত কয়েকদিন হয়েছে। তারই যে জার্নি, সেই প্রিপারেশনের জার্নি আমাদের আজকের এই পডকাস্টটি। অ্যাসপিরেন্ট ইন্দ্র ওরফে ইন্দ্রাশিস সরকার। নমস্কার সবাইকে। নমস্কার সকল অ্যাসপিরেন্টদের। একটা সময় আমিও অ্যাসপিরেন্ট ছিলাম। সকলে হয়তো আমাকে চেনো, আমার চ্যানেল ফলো করেছো। বাট আজকে অ্যাসপিরেন্ট থেকে একটা এমপ্লয়ি হিসেবে স্বীকৃতি দিতে পেরেছি। বাট সেই জার্নিটা তো অনেকটাই। তো আজকে এই মৃত্যুঞ্জয়দার এই চ্যানেলে, এই এক্সাম ডিকোডে আসতে পেরে সিরিয়াসলি খুব ভালো লাগছে। আমাকে হঠাৎ করেই জাস্ট বললো কিছুক্ষণ আগে যে একটা পডকাস্ট হবে। তো তোমাকে নিয়ে, তোমার এই অ্যাসপিরেন্ট লাইফ নিয়ে একটা করব। ঠিক আছে, চলো। অবশ্যই যেটা অ্যাসপিরেন্টের দরকার পড়বে সেটাই আমি সবসময় ভাবি, যেটা হেল্পফুল হবে। এবং এই সাকসেস বা এই মোমেন্টটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জীবনে আসবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ মৃত্যুঞ্জয় দা ফর ওয়েলকামিং মি দিস কাইন্ড অফ প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করছি নাকি? আচ্ছা, একদম। যেটা আমার তথা দর্শকদের সব থেকে একটা কমন জানার বিষয়, যে প্রথমে যে এই যে একটা সফলতা এলো জীবনে, তো এই যে সফলতা, এই সফলতার স্বাদটা কি রকম? হাতটা, মানে যখন সাকসেসটা হঠাৎ করে পেলাম, তো সাডেন ফিলিং একটা অন্যরকমই। জাস্ট মানে সেটা প্রকাশ করা যাচ্ছে না। আজকে অ্যাসপিরেন্ট থেকে যখন এরকম একটা মানে সফলতা আসে, তো হঠাৎ করে যখন পিডিএফ ওই নামটা দেখলাম, তখন কিছুক্ষণের জন্য মনে হলো যেন আমি পেরেছি। ঠিক আছে, জাস্ট এইটুকুটা। তারপর তো আস্তে আস্তে সেটাকে বাস্তবায়িত বা সেটাকে, কারণ আমি নিজেকে তখন বিশ্বাস করতে পারছিলাম না। আর এমন একটা সময় ছিল, যে সময়টা একদম সকাল 6টা, যে সময় আমি জানতে পেরেছি এই খবরটা। সুতরাং সেটা একটা মানে সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট এরকম একটা নিউজ। তাও আমি ট্রেনে ট্রাভেল করছিলাম, একটা জায়গায় যাচ্ছিলাম। বাট সেখানে ঘুম থেকে উঠে এরকম একটা মানে খবর জানতে পারা সিরিয়াসলি একটা মানে দারুণ আনন্দের বিষয় ছিল। এবং সেটা প্রকাশ আমি করতে পারছি না, কিন্তু ফিলিংটা বা স্বাদটা অসাধারণ ছিল। এক কথায় অসাধারণ। আচ্ছা, আমি যতটা জানি, তোমার সেই 2018-তে ওই বিটেক কমপ্লিট করার পর একটা প্রাইভেট কোম্পানিতে জব করা, তারপরে সেই জবটা ছেড়ে দেওয়া, এবং তারপরে এই ট্যুর ব্লগ শুরু করা, তারপর ট্যুর ব্লগ থেকে অ্যাসপিরেন্টদের জন্য স্টাডি ব্লগ তৈরি করতে করতে এই আজকের যে জার্নিটা, এই জার্নিটা, পুরো জার্নিটা কেমন ছিল? জার্নিটা মোটেই সহজ ছিল না। মানে তুমি বুঝতে পারছো, বা অনেকে যারা জানে না, যে আমি এই 2018 থেকে, যখন আফটার কমপ্লিটিং মাই বিটেক উইথ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো একটা সবাই বিভিন্ন জায়গায় ক্যাম্পাসিং এ চান্স পায় বা সুযোগ পায়, এবং আমি একটা সুযোগ পেয়েছিলাম। বাট আমার বাড়ি বা ফ্যামিলির একটু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। কিন্তু তারপর কিছু বছর পরে আমি রিয়েলাইজ করি, যখন প্রিপারেশন শুরু হওয়ার পর, এবং সেই টাইমটা একটা খুব কঠিন সময় যাচ্ছিল। কারণ 2020 এমন একটা সময়, যে সময় করোনাটা আসে। তো মোটামুটি 3টে বছর পুরো নিয়ে নিয়েছিল অ্যাসপিরেন্টের প্রত্যেকটা আহ, মানে এই সময়কার অ্যাসপিরেন্টের লাইফ থেকে। কারণ কোনো এক্সামই সেভাবে কন্ডাক্ট হয়নি, স্পেশালি স্টেট এক্সাম। তো তার জন্য আহ, তারপরে আমি আহ, মানে যখন স্টাডি ব্লগটা শুরু করার আগে আমি ট্যুর ব্লগ করতাম। আহ, ভাবতাম যে মানে আমার এটা একটা প্যাশন, মানে আমার এই ঘুরতে যাওয়া, ভিডিও বানানো, এটা একটা প্যাশন ছিল। তারপরে যখন ঘুরতে ওটা বন্ধ হয়ে গেল করোনার জন্য, এবং আমি যখন একটা বাড়িতে মানে একটা অ্যাসপিরেন্ট প্রিপারেশন নিলে বুঝতেই পারো যে সেখানে ফিনান্সিয়াল একটা প্রবলেমও থাকে। সবসময় তো ঘুরতে যাওয়া পসিবল হয় না। তো সেটা একটা অবস্ট্রাকশন হয়েছিল। তাই ভাবলাম যে ভিডিও তো আমাকে বানাতে হবে। তো চলো, যদি বাড়িতে বসেই কোনো ভিডিও করা যায়, তো সেটাই আমি ভাবলাম যে স্টাডি ব্লগটাই করি, যেটা অ্যাসপিরেন্টদের উপকার হতে পারে। কারণ আমি নিজেও যেহেতু একটা অ্যাসপিরেন্ট, প্রিপারেশন লাইফটা কতটা কষ্টে, কতটা কঠিন সময় দিয়ে যাচ্ছে, সেটা আমি কারোর সাথে শেয়ার করলে বা কাউকে যদি কিছু আইডিয়া দিতে পারি যে এটা করলে এটা বেটার হবে, যাতে তোমরা সেই জায়গাটা নিয়ে না প্রবলেমে পড়ো। তো সেগুলোতে জন্য আমি একটা ভিডিও তারপরে মানে চ্যানেল খুলি।
এবং এইভাবেই সহজ ছিল না, মানে লোকজনদের অনেক তিক্ততা, অনেক অপমান সহ্য করে আজকে এই জায়গাতে। তো এটা আশা করি প্রত্যেকটা অ্যাসপিরেন্টের ক্ষেত্রে থাকে, বাট আমারটা একটু ডিফারেন্ট ছিল। কারণ মানে আমি পুরো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে একটা কম্পিটিটিভ লাইনে, যেখানে ইঞ্জিনিয়ারিং এ কোনো পরীক্ষাও কন্ডাক্ট হয়নি সেই সময়টাতে করোনার জন্য। তারপরে এখন কোন ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেওয়া, সেটা কতটা চ্যালেঞ্জিং, যে এত বছর প্রিপারেশন, মানে বিটেক যেটা পড়েছি সেই সাবজেক্টটা নিয়ে স্টাডি এত বছর হয়নি, সেটা একটা বড় চ্যালেঞ্জিং পার্ট ছিল। এবং তারপরে এরকম প্রিপারেশন নিয়ে ক্র্যাক করা, তো অবভিয়াসলি মানে খুব একটা সহজ ছিল না জার্নিটা আর কি। এই যে বললে লোকজনের তিক্ততা, আমি তোমার চ্যানেলটা বীরেন ইন্দ্রকে মানে খুব ভালো করে স্টাডি করেছি, দেখেছি যে তুমি ভিডিওগুলি বানিয়েছো, অনেকজন এক্সপিরিয়েন্ট রয়েছে বা অনেকজনের কাছে সেটা খুব ইন্সপিরেশন হিসেবে কাজে লেগেছে। এমনকি আহ, তোমার চ্যানেল থেকে ইন্সপিরেশন পেয়ে সে আজকে সফল ডাব্লিউবিসিএস অফিসার পর্যন্ত হয়ে গেছে। আর পাশাপাশি কিন্তু শুনতে হয়েছে যে কিছু জানে না, নিজে কিছু পায়নি, আর বড় বড় জ্ঞান দিচ্ছে এখানে এসে ফ্রিতে, বা বাবা মার টাকা রয়েছে, প্রচন্ড টাকা উড়িয়ে বেড়াচ্ছে, নিজের কিছু এখনো করে উঠতে পারেনি। তো এই যে এগুলি এক একটা কমেন্ট, এগুলিকে ম্যানেজ করে কিভাবে নিজের মাইন্ডটাকে ঠিক রেখে এগিয়ে গেছো এতদিন? দেখো, ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিসই মনে করতাম, মানে একটা কিওয়ার্ডস, যেটা যখন লোকে আমাকে নিয়ে কোনো হিংসা করছে বা আমার পিছনে সমালোচনা করছে, তখন আমি মনে করতাম যে আমার নিজের মধ্যে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। তো এবং এই জিনিসটাই প্রত্যেকটা মুহূর্তে আমি কাজে লাগিয়েছি। চ্যানেলের মাধ্যমে যখন চ্যানেল খুলি, আমি যেহেতু নিজে তখনো সাকসেস পাইনি, তাই লোকের একটাই কথা ছিল যে নিজে এখনো পর্যন্ত সাকসেস পাইনি, চ্যানেলে এসে জ্ঞান দিতে। বাট একটা অ্যাসপিরেন্ট আমি সবাইকেই প্রেজেন্ট করতাম একটা অ্যাসপিরেন্ট হিসেবে, যে অ্যাসপিরেন্ট হিসেবে আমি বলছি যে আমি কি রকম কি ফেস করছি, সেটা তোমাদের সাথে সহমত কয়েকজনের সাথে হতে পারে, নাও হতে পারে। ইভেন ইভেন আমি একটা কথা বলি, কিছু জন এরকমও লিখেছিল, পার্টিকুলারলি এক দুজন আমার মনে আছে, চ্যানেলে কমেন্ট করেছিল যে একটা ভিডিওতে, তুই জীবনে গভর্নমেন্ট সার্ভিস পাবি না, তোর দ্বারা জীবনে হবে না, ঠিক আছে? তো এইগুলো এক একটা না, মানে সাডেন টাইমে হয়তো খুব মন খারাপ লাগে, কিন্তু তারপর এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছি, যে লোকে আমাকে এভাবে বলছে, আমি এতটাই কি খারাপ, যোগ্য নই, পাবোই না, সম্ভবই নয়, না পেতে তো আমাকে হবেই। বাট আচ্ছা, হ্যাঁ, জার্নিটা তো একটু দীর্ঘ ছিল। হ্যাঁ, বলো। আজকের দিনে এই যে যখন এই সফলতাটা হুম। পেয়েছো, এখনো তো আশা হুম। করি অনেক মানে ম্যাক্সিমাম জনই জানে না, দু একজন ছাড়া, ক্লোজ সার্কেলের ছাড়া জানে না। তো যখন এটা আসবে মার্কেটে, জানবে যে অ্যাসপিরেন্ট ইন্দ্র সফল হয়েছে, তো তখন তাদের মুখে কেমন জবাবটা পড়বে? কোথাও কি একটা জবাব পড়বে এখানে সেটা যে মানে এই যে জবাবটা পাবে, সেটা সাইলেন্টলি হবে, কারণ তারা তো প্রকাশ করতে পারবে না। কারণ তারা ব্যাপারটা ফিল করবে যে না, মানে আমি এই জিনিসটাই প্রত্যেকটা অ্যাসপিরেন্টে বলতে চাই, যে কাউকে কোনো সমালোচনা না, সবাই সবার সাপোর্টে থাকো। কারণ আজকে একটা মানে এই যে মানে একটা স্টেজে এসছে, এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে প্রত্যেকের বয়স অ্যাভারেজ 30, মানে এই স্টেটে প্রিপারেশন নিতে গিয়ে। তো সেই জায়গা থেকে এসে দাঁড়িয়ে আহ মানে যদি কেউ এরকম কমেন্ট করে, বা এত বছর প্রিপারেশন নিতে নিতে সে যদি মনে করে যে এ ঠিক নয়, এ ভুল, এরকম তো বিচার করার দরকার নেই। প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে লড়াই করছে। এবং আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, যখন এরকম আজকে যদি তারা মনে করে, মানে তারা ভিতরে ভিতরে ফিল করবে যে এই কমেন্ট গুলো করা বা এই কথাগুলো বলাটা উচিত হয়নি, কিন্তু একটা জিনিস দেখবে, যারা এই কথাগুলো বলে তারা কিন্তু জীবনে খুব কম সফল পায়, মানে সফলতা অর্জন করে। তো আমি মনে করি যে তুমি যত লোকের ভালো চাইবে, যত অন্যের সফলের আনন্দ পাবে, মজা হবে, তত তুমি তুমি মনে করবে তুমি এক ধাপ এগিয়ে গেছো সফলতার দিকে। এবং এই জিনিসটাই আমি সবসময় মাথায় এবং মনে নিয়ে চলতাম, যে মানে লোকের আনন্দে আনন্দিত হওয়া, এটা সবাই হতে পারে না, সবাই হিংসা করে, কিন্তু হিংসাটা থাকবে না, স্টে করবে না। আজকে তুমি যখন ভালো লোকের চাইছো, অবভিয়াসলি ভগবান তোমার জন্য ভালো কিছু রাখবেই। আজকে আমার এই জার্নিটা বা এই পথটা হয়তো অনেকটা দীর্ঘ ছিল, কিন্তু ওই জেদ মনের মধ্যে, আজকে কম্পিটিশনের মার্কেটে এখন পর 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 ফেলিওর, পয়েন্টে পয়েন্টে মার্কসের জন্য ফেলিওর, সেগুলো না মানে খুব কষ্টদায়ক হয়। আমি তো সব চ্যানেল শেয়ার করতে পারি না, কারণ ওই একটা জিনিসের জন্য শেয়ার করতে পারি, লোকে আবার কোনো না কোনো কটু কথা বলবে, খারাপ লাগবে, সার্টেন টাইম মনে হবে যে হচ্ছে না, তখন ডিমোটিভেট হয়ে যায় সার্টেন টাইমের জন্য। তারপর আবার আস্তে আস্তে সেটাকে সেই রিদমে ফিরে আসা, এটা ঠিক আছে। এবং এই সফলতা যখন এলো,
তখন আমি ঠিক করেছিলাম যে আমি কিছুদিন বাদে এটা প্রকাশ করব। তো লাকিলি আজকে তোমার মাধ্যমেই ফার্স্ট সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে যে অ্যাসপিরেন্ট ইন্দ্র চাকরি পেয়েছে এবং সফলতা অর্জন করেছে। এটা সিরিয়াসলি, এটা আমি মানে এটা আমার সারা জীবনে একটা মোমেন্ট হয়ে থাকবে। কারণ আমি এখনো কোনো জায়গাতে কোনো এই ব্যাপারে কোনো কিছু ডিক্লেয়ার করিনি। এই একটাই কারণের জন্য একটা সময় আমি ভেবে রেখেছি সেই সময়টাতেই করব, হয়তো এই সময়টাই এখন পারফেক্ট টাইম এলো তোমার এই পডকাস্টের মাধ্যমে। আচ্ছা, তোমার লাইফ স্টাইলটা বা তোমার লাইফটাকে যদি কেউ ক্লোজ ভাবে দেখে, যদি চ্যানেলটাকে কেউ রেগুলার ফলো করে, তো সেও মোটামুটি একটা অনুমান লাগাতে পারবে যে তুমি কি করো না করো, মোটামুটি এটা বোঝা যায়। তো তোমার সেখান থেকেই বলি, এই যে তোমার যে সোশ্যাল সোশ্যাল সার্ভিস লাইফের একটা বড় অংশ, যেহেতু আমি জানি বা তোমার চ্যানেল তুমি প্রকাশ করেছো, তুমি শ্রী সত্য সাই সেবা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছো। এবং আমাদের কলকাতায় যে ব্যারাকপুর শাখা আছে, সেখানে ব্যারাকপুর প্রতি বুধবার মানে সেখানে নিয়মিত করে টেলিমেডিসিনের জন্য কাজ করো, এবং ইভেন প্রতি রবিবার সেবা দাও, পাশাপাশি তোমার লোকালিটি এরিয়াতে বা লোকাল এরিয়াতে। তো এই যে সারাদিনের একটা এই সেবা জার্নি, প্রতি সপ্তাহে কোনো না কোনোভাবে দুটো দিন এদিকে একটা যদি আমরা টাইম ধরি, তাহলে দুটো দিন কোনোভাবে না কোনোভাবে যাচ্ছে। তাছাড়া পরিবারের বিভিন্ন ধরনের কাজ, মা বাবা, এই যে ফ্যামিলিকে সময় দেওয়া, মাঝে স্টাডি ব্লগের জন্য ভিডিও করা, এই এত কিছু ম্যানেজ করে পড়াশোনাটা যে চালিয়ে যাওয়া, এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। তো এগুলি ম্যানেজ কিভাবে হতো যদি কিছু দর্শকদের বলো, তারা নিশ্চয়ই কিছু এসব জেনে নিজেকে নিজেকে ঠিক রাখতে পারবে, একটা ইন্সপিরেশন হিসেবে কাজে লাগাতে পারে। তো যদি কিছু বলো তো এই বিষয়ে। ব্যাপারটা হচ্ছে প্রিপারেশন লাইফটা আমি সবসময় চাইতাম যেন একঘেয়ে না হয়ে যায়। মানে শুধু পড়েই যাচ্ছি, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই বা কোনো অন্য কাজ করছি না। এবং আমি ছোট থেকেই অনেকগুলো জায়গা থেকে ইনভলভড, এবং সেগুলো প্রিপারেশন লাইফে এসে একটু কমিয়ে দিয়েছি। যেমন বন্ধু বান্ধবের পার্টটা আমি পুরোটাই কমিয়ে দিয়েছিলাম। মানে একটা সময় ছিল যখন সবসময় বন্ধু বান্ধবের সাথে থাকতাম, সকাল বিকেল কলেজ থেকে বিকেলে সন্ধ্যেবেলা এসেও। কিন্তু তারপরে যখন রিয়েলাইজ করলাম যে প্রিপারেশন লাইফে আমাকে কিছু করতে হবে, তখন এই এই একটু কিছু বছর জন্য স্যাক্রিফাইস করতে হবে। তখন আমি আস্তে আস্তে বন্ধু বান্ধব থেকে ডিটাচ হয়ে গেলাম। তারা এখনো মনে করে যে এই ইনার্জিস তো কারোর সাথে যোগাযোগ রাখে না, কোনো কন্ট্যাক্ট রাখে না। বাট এই একটা এই আজকে সফলতার জন্যই আজকে হয়তো ওই জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে আমাকে হয়েছিল। কিন্তু এই যে পুরো টাইম ম্যানেজমেন্ট, আমি একটা উইকে রুটিন বানাতাম। ঠিক আছে, সেই রুটিনটা মানে আমার প্রত্যেক ডে ওয়াইজ আমার থাকতো প্ল্যানিং, যে আমি এই দিন এটা করব, ওই দিন ওটা করব। মানে আমি নিজেকে যখন প্রিপারেশন নিতাম তখন নিজেকে একটা অফিসারের মতো জায়গায় সেখানে আমি দেখতাম যে আমি যদি অফিসার হই আমাকে টাইম ম্যানেজমেন্ট তখনও করতে হবে। আমি সেইভাবে কিভাবে টাইমটাকে ম্যানেজ করবো এবং এই দিনের জন্য এই কাজটাকে আমি রাখবো, এই টাইমটা বরাদ্দ। ফোন কলস যখন আসতো সেটাকে একটা টাইমিং রাখতাম। আমি সবাইকে বলতাম যে যারা আননোন পার্সন, যারা নতুন কল করে আমার সাথে কথাবার্তা বলতে চাইতো, তাদেরকে একটা টাইমে বেঁধে দিতাম যে রাত্রেবেলা 9টা থেকে 10টা বা এরকম টাইমে বেঁধে দিতাম সেই টাইমে কল করার জন্য। অন্য টাইমে কল করলে আমি হয় রিসিভ করতে পারবো না, নয় যদি রিসিভ করি সেখানে আমার পড়াটা বা অন্য কাজে সেটা ঘাটতি হবে। তাই এই রোববার করে বলো বা বুধবার করে যে কাজগুলো আমার প্রত্যেকটা আমি শিডিউল ওয়াইজ করতাম। আর পড়াটাকে আমি ডেইলি, তোমরা স্টাডি ব্লগেও দেখেছো, আমি কখনো মানে 6 আওয়ার্সটাকে মেনটেন করার চেষ্টা করতাম। কখনো 5 আওয়ার্স হয়ে যেত, কখনো 8 আওয়ার্স হতো, বাট অ্যাভারেজ আমি 6 আওয়ার্স ডেইলি স্টাডি করার প্ল্যান করতাম। হ্যাঁ, প্রত্যেক দিনই তো সম্ভব হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় কম, বাট ঠিক আছে, সেটা অন্যদিন ম্যানেজ করে নেওয়া। তো টাইম ম্যানেজমেন্টটা প্রত্যেকের লাইফেই দরকার। সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত রাতে শোয়া পর্যন্ত আমি সবসময় নিজেকে একটা বিজি রাখার চেষ্টা করতাম। মানে কখনোই আমি মানে ফ্রি বসে থাকবো, গল্প করব, আড্ডা মারবো, এই জিনিসটা মাথায় আসতো না। একটা সময় ছিল, বাট এই প্রিপারেশন লাইফে আসার পর থেকে না, তার সময় কিছু না কিছু কাজের মাধ্যমে আছি। আর আমি মনে করি মানে প্রত্যেকটা কাজই আমার কিছু না কিছু শেখায় এবং লাইফে কিছু না কিছু মানে ডেভেলপ করছে। তাই এই সোশ্যাল সার্ভিস বলো বা এই স্টাডি ব্লগ বলো বা এই আমার নিজের পড়াশোনা বলো, সবকিছুকে আমি ব্যালেন্স করে চলতাম। এবং স্টাডি ব্লগ স্বাভাবিকভাবে হয়তো আমি চ্যানেল থেকে পয়সা ইনকামের জন্য আমি স্টাডি ব্লগ করছি, অ্যাসপিরেন্ট এরকম তো অনেক চ্যানেল আছে, এরকম হয়েছে। বাট আমি সত্যি কথা আগে থেকেও, আগে তোমাদের বলেছি এবং এখনো বলছি, আমি কোনো টাকা পয়সা কামানোর জন্য বা প্রমোশনাল কোনো ভিডিও তোমরা আমার চ্যানেলে কিন্তু পাবে না। ঠিক আছে, যে কোনো ব্র্যান্ডকে প্রমোশন করেছি বা কোনো কোচিং সেন্টারকে আমি পার্টিকুলার প্রমোশন করেছি বা সেখান থেকে আমি টাকা ইয়ে করেছি, আমি এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকতাম। কারণ লোকে যাতে ভাবে
যে আমি এই জায়গা থেকে, মানে এই পয়সা কামানোর জন্য এই ফিল্ডে আসিনি। আমি অ্যাসপিরেন্টের লাইফটাকে রিড করে সেটাকে কিভাবে অ্যানালাইসিস করে ভালো দিকে চালিত করা যায় সেটাই আমি বলতে চেয়েছি। কারণ আমি নিজে থেকে থেকে শিখেছি, এবং আমি চাইতাম না যে অন্য কোনো অ্যাসপিরেন্ট এই জায়গাটা ক্রস করে আসুক। তোমাকে বললে হয়তো বিশ্বাস করবে না, 2018 থেকে 20 পর্যন্ত আমার 2টা বছর বুঝতেই সময় লেগে গেছে যে আমি কি করা উচিত লাইফে, মানে কোন এক্সামটা প্রিপেয়ার হওয়া উচিত। তারপরে আমি 2020 থেকে করোনার সময় থেকে প্রিপারেশন শুরু করি আর কি। কারণ সেই টাইমে বাড়িতে বন্দি হয়ে যায় পুরোপুরি। তো প্রিপারেশনটা সেই টাইমে হয়। কিন্তু মানে এইভাবে টাইম ম্যানেজমেন্ট করলে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট লাইফে সবকিছু করে সবকিছু করা যায়। ঠিক আছে, এমন কিছু না যে মানে এটার সময় এটা করবো না, ওটার সময় ওটা করবো না, কিছুই স্যাক্রিফাইস করতে হয়। বাট নিজেকে এনজয়মেন্ট রাখতে হবে, তোমাকে একটু আনন্দের সাথে প্রিপারেশন নিতে হবে। তুমি দুঃখের সাথে হ্যাঁ হচ্ছে না, নেগেটিভিটি সবসময় থাকলে হবে না। আমার মধ্যে যখন নেগেটিভিটি আসতো, আমি কিন্তু কখনো ওকে প্রকাশ করতাম না। আমি চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে দেখবে সবসময় আমি স্মাইলিং ফেস এবং মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজে কিন্তু ডিমোটিভেটেড, বাট তাও আমি আমি জানি আমি ওপারে যাদের চ্যানেলের ভিডিও আমার দেখছে ওপারে, তাদের মধ্যে না মোটিভেশনটা থাকে। তো সেটাকে সবসময় বজায় রাখার চেষ্টা করেছি। কখনো দুঃখের ভিডিও, মোরস বা গ্লুমি এরকম টাইপের কোনো ভিডিও তুমি পাবেই না আমার চ্যানেল। তো এই জিনিসগুলোকে যত পজিটিভ থাকবে, যত পজিটিভ এনার্জি তুমি যে মধ্যে রাখার চেষ্টা করবে, তুমি পজিটিভ খুব ফাস্ট পাবে। এটাই হচ্ছে একদম মানে বাস্তব সত্য কথা। আচ্ছা, তোমার ম্যাক্সিমাম এক্সামেরই মানে লাস্ট 1-2 বছর ধরে আমি স্কোর কার্ডগুলি তো তোমার দেখেছিলাম, তো সেক্ষেত্রে দেখতাম যে খুবই সামান্য 0.2 বা 0.4 এই মতো নাম্বারে কেটে যাচ্ছে, হচ্ছে না। বা হয়তো লাস্ট বার যখন আমাদের বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর নেওয়ার জন্য যখন তুমি প্রিলি কোয়ালিফাই করলে, মাঠ গেলে, মাঠে যখন তোমার একটু হাইডের জন্য ছেটে দিল। তো এই যে যখন একটা জিনিসে সফলতা পাওয়ার পর মানে প্রাথমিক পর্যায়ে তুমি সফলতা পেয়ে যাচ্ছ, এবং তারপরে যে নেক্সট স্টেপ সেখানে তুমি কোনো কারণবশত এগোতে পারছো না, বা ওখান থেকে তুমি নিরাশা হয়ে যাচ্ছ বা নিরাশ হচ্ছ। তো সেখানে এমনি কি এসেছে যে না, আর এসব কিছু করবো না, ছেড়ে দিই, এসব আর হবে না, এমনি কি কিছু কোনো সময় মাথায় এসেছে? এরকম সিচুয়েশন একবার হয়েছিল, সালটা 2022। আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম, যখন প্রথমবার আমি একটা সামান্য কনস্টেবলের, মানে সামান্য বড়টা ভুল, কনস্টেবল চাকরি পাওয়াটা এখনকার দিনে একটা দুষ্কর ব্যাপার। সেই সময় আমি প্রিলি যখন পাশ করি কনস্টেবলে, আমি প্রায় 3 থেকে 4 মাস দৌড়েছিলাম যে মাঠটা আমি পাশ করব। কারণ আমি জীবনে কোনো স্পোর্টস পার্সন নেই। এবং 6 এপ্রিল 2022 আমার ডেটটা মনে আছে, মাঠ ছিল ব্যারাকপুরে। তো সেখানে যখন গেলাম, দৌড়ানোর আগে আমাকে হাইটে বাদ দিয়ে দিল 2 সেন্টিমিটার কমিয়ে। তো ওদের মেশিন 2 সেন্টিমিটার করে কম দেখায়। ওই দিনকে যখন আমি একটা হতাশ বা নিরাশা অবস্থায় ওই ফিল্ড থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরছি, ওই দিনটা না মনে হয়েছিল যে মানে জীবনে তো কিছু করতে পারলাম না, কিছুই হলো না। এত বছর মানে এত মাস চেষ্টা করলাম এই দৌড়টার জন্য, সেটাও পারলাম না। বাট তাহলে কি হবে না, পারবো না, ছেড়ে দেবো? সেদিনটা প্রচন্ড কষ্ট হয়েছিল। এবং সেই সময় আমি একটা কথা বলি, আমি সিজিএল এ তখন ফর্ম ফিল আপ করেছিলাম। আমি চোখে স্পেকটাকেল দিয়ে ছবি আপলোড করেছিলাম, বললাম ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে, আমি আজকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছি, এটা কোনোদিন বলিনি। তো আহ, আমার তাতে কোনো দুঃখ হয়নি। কারণ আমি ওই যে দুঃখটা পেয়েছিলাম ওই মাঠে ফেলিওরে, সেই দুঃখটার জন্য এটা আমার কোনো মালুমই হয়নি। তো ওটা আমি মোটামুটি 1 সপ্তাহ আমি খুব কষ্টে দিন কাটিয়েছি। মানে ভালো লাগছে না, এরকম মনে হতো কি পারছি না, হচ্ছে না কেন, এরকম ভাবে আমার ক্ষেত্রে এরকম হয়, আমি কেন বারবার ফেলিওর হই, সবাই তো পারছে। তো আমার কয়েকজন বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড আকাশ, সবাই জানে, চ্যানেলে দেখেছো, আকাশ, তারপরে এবং আরো 2-4 জন বন্ধুরা আমার বাড়িতে আসে সেই দিনকেই। বাড়িতে এসে আমাকে বোঝায় যে তোমার জন্য তো বড় কিছু অপেক্ষা করছে, তুমি এটাকে হাল ছেড়ো না। তো তারপর বোঝে আস্তে 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 সিচুয়েশনটাকে ওভারকাম করি। এবং ওইটা আমাকে অনেক কিছু স্ট্রং করে দিয়েছিল। তারপর থেকে যে মাঠে ফেলিয়ার হলো, যে এসআই মাঠে আগের বছর, তাতে ফেলিয়ার হলো, ঠিক আছে চলো, আমি অন্য এক্সাম ট্রাই করবো। তো পুলিশের দিকটা আমার বন্ধ হয়ে গেল, আমি অন্য এক্সাম ট্রাই করবো, এইভাবে আমি নিজেকে সামলে নিতাম। এবং কখনো এটাকে আর লাস্টের দিকে ভাবিনি যে পারবো না, আমার দ্বারা হবে না। আমি এটাই মাথায় রাখতে, হবেই, একদিন না একদিন হবেই। যখন আমি সবসময় চ্যানেলে এটাই বলতাম, যখন ফিল্ডে নেমেছি, যুদ্ধে নেমেছি, লড়াই তো চালিয়েতেই হবে এবং লড়াই সফলতা নিয়েই ফিরবো। তো এটা আমি জেদটা সবসময় রেখেছি বলে আজকে হয়তো এই দিনটা পেয়েছি। আচ্ছা, আমি আজকে তোমার চ্যানেলটা একটু
দেখছিলাম রিসেন্ট কয়েকটা কমেন্ট দেখার জন্যই, বিশেষ করে। তো আজ হুম, থেকে ঠিক 6 মাস, প্রায় 6 মাস আগে তুমি ডিডিএ এক্সামটা দিয়েছো। ফর্ম ফিল আপ হার্ডলি হুম। তার 1 মাস আগে বা 1.5 মাস আগে হয়েছিল। তো তোমার চ্যানেলেই দেখলাম একজন কমেন্ট করেছে যে 2,500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার ব্যাপারটা দিয়েছে, যে বাবা মায়ের প্রচন্ড টাকা আছে, তাই 2,500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে এক্সাম দিচ্ছে, এবং সেটা তারপর চ্যানেলে প্রকাশ করছে। তো এই যে একটা বিষয়, এই যে তখন একটা সার্টেন অ্যামাউন্ট, একটা হিউজ অ্যামাউন্ট, 2,500 টাকা ফর্ম ফিল আপ, যাওয়া আসা এবং সেখানে থাকার যে খরচ, পুরোটা একটা হিসাব ধরতে গেলে একটা হিউজ বাজেট। এই এক্সপিরিয়েন্স লাইফের ক্ষেত্রে এই টাকার যোগান দেওয়াটাও কিন্তু একটা খুব আহ, বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে যখন আজকে তুমি সফলতাটা পেলে, কোথাও কি মনে হচ্ছে যে আমার তখন যে এই সিদ্ধান্তটা ছিল সেটা ঠিক ছিল? দেখো, এটা আমি প্রিপারেশনটা না, মানে এই যে টাকা পেমেন্ট করতে হবে, 5th নভেম্বর খুব সম্ভবত লাস্ট ডেট ছিল আগের বছর, এবং ডিসেম্বরে এক্সাম হয়েছিল। তো ওই দিন আমি আহ, মানে ওই দিনে অনেকদিন আগে থেকে, প্লাস মানে 1 মাস আগে থেকে তো ফর্ম ফিল আপ স্টার্ট হয়। তো আমি ওই 1 মাস ধরে ভেবেছি, হ্যাঁ, যে আমি 2,500 টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করবো। এটা কি আমার জন্য সুটেবল হবে? ঠিক আছে, চলো, যখন প্রিপারেশন নিচ্ছি, এক্সামটাও দেবো। তো আমি ওই যতদিন ধরে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, ওই তবে তারপর থেকে কিন্তু আমি 2,500 টাকাটা জমানো স্টার্ট করেছি। এটা আজকে আমি সোশ্যালি প্রকাশ করছি, যে আমার মানে দেখে মনে হবে হয়তো ফিনান্সিয়ালি আমি খুব স্ট্রং, ঠিক আছে, বাট ওরকম নয়। একটা অ্যাসপিরেন্টকে বা এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এই টাকাটা অনেকটা হিউজ, সত্যিকারে হিউজ। এবং সেটা আমি আস্তে আস্তে টাকাটা জমিয়ে, ওই কয়েকদিনের মধ্যে জমিয়ে লাস্ট ডেতে, রাত্রি তখন 9:30 বাজে, 11টা 59 লাস্ট টাইমিং, 9:30টার সময় আমি ফর্ম ফিল আপ করতে বসি এবং আমি পেমেন্টটা করি। এবং মনে আমার জেদ ছিল, পেমেন্ট যখন করছি পরীক্ষা তো দিতে যাবোই। এবং ওই একটা মাসে আমি এই যে যাতায়াত খরচা যা হতে পারে, যতটুকু ন্যূনতম, সেগুলোকে অ্যারেঞ্জ করে আমি পরীক্ষাটা দিতে আসি এবং পরীক্ষাটা দিয়ে যাই। এবং ওই যে বলে, কষ্ট করলে তার কেষ্ট মেলে, তার রেজাল্ট আমি এটাতেই পেলাম। তুমি ম্যাক্সিমাম এক্সাম অ্যাপিয়ার হও, এবং যে যে কটা এতে এলিজেবল সব কটাই ফর্ম ফিল আপ করো, সব কটাই এক্সাম দেও। এক্ষেত্রে অনেক সেটা তোমার চ্যানেলের সেটা সেটা দর্শক। সোশ্যালি লোকে জানে না, ঠিক হ্যাঁ, আছে, সেটা সেটা তুমি বা কয়েকজন পার্সোনালি জানে, বাট সোশ্যালি কেউ জানে না যে আমি কোন কোন পরীক্ষাগুলো ক্র্যাক করছি। কারণ সব পরীক্ষাগুলো আমি ডিক্লেয়ার করি না, মানে ইচ্ছে করেই। আমি একটা জিনিস মাথায় রাখি, লাস্ট আমি 6-7 মাসে এটা ভেবে নিয়েছি, যখন এই ফাইনাল সাকসেস পাবো যে এক্সামে, সেই এক্সামটাকে আমি তখন ডিক্লেয়ার করবো, এবং তখন আমি এই কথাগুলো বলবো কোন কোন এক্সামে কি কি অ্যাপিয়ার করেছি। কারণ অনেকেই কমেন্ট করে করে এখনো পর্যন্ত, ইভেন কমেন্ট আসে, এরা তুমি কোন এক্সাম ক্র্যাক করেছো, তুমি তো এক্সামে ক্র্যাক করতে পারোনি, এখন বসে বসে জ্ঞান দিতে এসছো। তখন কমেন্ট গুলো দেখে আর আমি হাসি। ঠিক আছে, তারা তো জানে না, ঠিক আছে, একটা দিন আসবে সবাই জানবে। এক্সাক্ট। তুমি ধরো সব কটাই এক্সাম দিচ্ছ যেগুলিতে তুমি এলিজেবল, সেক্ষেত্রে তো এই কমেন্টটা তোমার চ্যানেলে প্রায় দেখতেই পাওয়া যায়, যে উম, যখন এটা হবে না জানে, যেমন তোমার যদি আমি দেখি লোকো পাইলটের ব্যাপার, তোমার যেহেতু একটু চোখের আহ, যে যতটুকু রিকোয়ারমেন্ট সেটা তোমার নেই, তো তবুও তুমি এক্সামটা দিতে যাও। সেক্ষেত্রে অনেকজন কমেন্ট করে যে কাট অফ কাট অফকে বাড়ানোর জন্য এক্সাম দিতে যায়, যখন জানছে হবে না তবুও যাচ্ছে। তো এই যে একটা ব্যাপার। তো প্রথম কোশ্চেন হচ্ছে তুমি এক্সামটা দিতে যাও কেন, এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মানে কি বলবো, যে এই যে হবে না জেনেও যে এক্সাম দিতে যাওয়া, এটা কেমন, মানে একটা কেমন ব্যাপার? দেখো, এখানে মনে হতে পারে যে আমি অন্যের কাট অফ বাড়াচ্ছি বা আমি ওজন সিট খাচ্ছি, বাট সেটা নয়। আজকে প্রিপারেশন লাইফে যখন রিলে একটা এক্সাম হচ্ছে, ওই এএলপি পরীক্ষা হোক বা টেকনিশিয়ানের পরীক্ষা হোক বা তোমার এনটিপিসি পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষার ধাঁচ কিন্তু একই, আলাদা কিছু না। এএলপি তে হতে পারে টেকনিক্যাল পার্টটা আলাদা করে আছে, বাট এই টেকনিক্যাল পরীক্ষাটা আমি অন্য পরীক্ষাতে যাতে কাজে লাগাতে পারি, সেই সেলফ ডেভেলপমেন্টের জন্য আমি পরীক্ষাটা দিই। এমন না যে আমি ওই মোটিভ দিয়ে যে অন্যের কোনো মানে অ্যাসপিরেন্টে আমি সিট খাচ্ছি। তো প্রিপারেশনটা পুরোপুরি, এবং এএলপি মেন্স আমি দিতে গেছি কটকে, সারাটা রাত আমি জেনারেল কম্পার্টমেন্টে একটা কোনায়, বাংকার গুলো থাকে, বাংকারে কোনে একটা জায়গায় বসে গরমের মধ্যে ঘামতে ঘামতে সারা ট্রাভেল করে আমি আহ, কটকে গিয়ে এক্সাম দিয়ে এসেছি। তো আমি মনে এই জেদটা রাখতাম, পরীক্ষা যেগুলো আমি এলজিবিটি বা আমি যেগুলো পারার মতো, বা আমার যেটা নিজের সেলফ ডেভেলপমেন্ট হবে, সে পরীক্ষাগুলো আমি দেবো, তাতে যে যাই বলুক, তাতে কিচ্ছু করার নেই। আজকে আমি যখন
ফাইনাল সিলেকশন যদি পেতাম তখন একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু ইনিশিয়ালি যখন পরীক্ষা দিচ্ছি, প্রিলিমস বা মেন্স যখন দিচ্ছি, মেন্সে অ্যাপিয়ার হব না আমি জানি, আমি তো মেডিকেলে গিয়ে বাদ হয়ে আসবো, কিন্তু এলপি যে মেন্স এক্সামটা যে অন্য মেন্স এক্সামের সাথে অনেকটা কম্পেয়ারেবল, সেটা আমাকে বুঝতে হবে। কারণ মেন্স গুলো যেগুলো চান্স পাচ্ছি, তাই আমি সেগুলোকে সুযোগ কখনো ছাড়তাম না। হ্যাঁ, এটা যদি হতো, আমি চাকরি পেয়ে গেছি, তারপরে আমি আবার এই পরীক্ষাগুলোতে দিয়ে আমি নিজের সময় বা পয়সা খরচা করছি, সেটা অন্যের সিট খাওয়ার ব্যাপারটা বোঝায়, সেটা উচিত না। কিন্তু আমি যখন চাকরি পাইনি তখন তো আমি সব পরীক্ষায় দেবো। তো আমার যে সেলফ ডেভেলপমেন্টটা দরকার, আমি কোন পরীক্ষায় কতটা স্কোর করতে পারছি, এটা মেন্সে গিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, কতটা আমি ট্যাকেল করতে পারছি সিচুয়েশনটা, সেটা আমাকে এই অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তো হেল্প অবশ্যই করবে। তাই এলপি হোক, এবং একবার আমি ব্যাংকিং এর পরীক্ষাও দিয়েছিলাম এই প্রসেসটা বোঝার জন্য। এবং এই যে অনেক অ্যাসপিরেন্টরা প্রশ্ন করতো দাদা ব্যাংকিং পরীক্ষা নিয়ে কিছু বলতে, তো আমি নিজের এক্সপিরিয়েন্স না থাকলে আমি সেটা কি করে শেয়ার করবো। তো ব্যাংকিং এক্সাম আমি একবার দিয়েছিলাম, তাতে আমি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয়েছিল। আমি গিয়ে দেখলাম যে এরকম টাইপের প্রশ্ন, বাট বুঝলাম মানে দিস ইজ নট সুটেবল ফর মি। তাই আমি ব্যাংকিংটা ছেড়েই বাকিগুলোতে প্রিপারেশন কন্টিনিউ করি। তো এটা এমন নয় যে আমি অন্যের সিট খাচ্ছি, তাই আহ, এটা আমি কখনোই কাউকে মানে বলবো না যে এই জিনিসটা করতে। অনেকে আছে, অনেক অ্যাসপিরেন্ট আছে বা মানে এমপ্লয়ি আছে এখন, যারা চাকরি পেয়ে গেছে তা সত্ত্বেও ওই পরীক্ষাটাই আবার দিচ্ছে। ঠিক আছে, যেমন আমি ক্লার্কশিপের ক্ষেত্রে শুনেছি, ক্লার্কশিপ পরীক্ষা সে মিসলিনিয়াস সার্ভিস করে, সে ক্লার্কশিপ দিচ্ছে। তো এগুলো খুব বাজে জিনিস, এটা অন্যের সিট খাওয়া উচিত নয় আজকাল এই সিচুয়েশন বা এই সময় খাতিরে দাঁড়িয়ে। তো এটাই আমি মনে করি। আচ্ছা, গল্প তো হতেই থাকবে, গল্প চলতেই থাকবে। আহ, আচ্ছা, তুমি যে জয়েন করেছো ডিডিএ তে, তোমার আসল বিষয় যেটা, আমরা সেটা একেবারে শুরু থেকে স্কিপ করে গেছি। এই তোমার ডিডিএ যে জব পোস্ট, জব রোল আছে, সেটার সম্পর্কে যদি কিছু বলো দর্শকদের বা এক্সপিরিয়েন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ডিডিএ হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং আমি আপাতত এখন জয়েন করেছি। তো সেখানে এখন ডিপার্টমেন্ট অ্যালার্ট হয়নি, ঠিক আছে, জাস্ট আমি 3-4 দিন হলো জয়েন করেছি। তো আমি এখন কোথাও যেন সোশ্যালি ব্যাপারটাকে প্রকাশ করিনি, এটা আছে প্রথম তোমার মাধ্যমে প্রকাশ পাবে। কোনো ছবিও আমি দিইনি, অনেক ছবি তুলে রেখেছি, যেমন হয় প্রথম চাকরি ক্ষেত্রে বিভিন্ন হেডকোয়ার্টার হেড অফিসে গিয়ে অনেক ছবি টবি তোলা হয়, সেগুলো আমি তুলে রেখেছি। বাট শো অফ ব্যাপারটা আমি ঠিক পছন্দ করি না। বাট যেটুকু যেটুকু দরকার, যেটুকু দেখে সবাই ইন্সপায়ার হতে পারে, সেটুকুই আমি করব। এবং আহ, এটা লাস্ট উইকে আমি জয়েন করলাম। এবং এটা এখন ডিপার্টমেন্ট কোথায় দেবে আমি জানি না, তবে আমি এখন আছি দিল্লির সাকেত বলে একটা জায়গাতে। এবং আমার অফিসটা হচ্ছে দিল্লি হাট আইএনএ, বিকাশ সদন, অনেক হয়তো নাম শুনেছো বা জানবেও। বিকাশ সদন হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি হেডকোয়ার্টার। এবং এটা একটা অটোনমাস বডি, বাট এটা মিনিস্ট্রি অফ আরবান অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। এবং এটা একটা ডিডি অটোনমাস হিসেবেই কাজ করে, এবং দিল্লি যত মানে ম্যাক্সিমাম প্লেসই হচ্ছে ডিডিএ, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। তো সেটাতে অফিসটার মেইন হেডকোয়ার্টার বিকাশ সদন। এবং বিকাশ মিনার বলে একটা জায়গা আছে, এটা আইটি অফিস বলা হয়। এবং মেট্রো কানেক্টিভিটির জন্য খুব সুবিধা। এবং আমি মোটামুটি আহ, আধ ঘন্টা বা 45 মিনিটস ডিস্টেন্সে আমি আছি একটা জায়গাতে, এখানে একটা রুম নিয়ে। সেটা কাহিনী কখনো তো পরে শেয়ার করবো, কিভাবে কিনলাম বা কি এই ব্যাপারটা। সেগুলো অ্যাসপিরেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা দরকার, কারণ অন্য জায়গায় গিয়ে চাকরি করার সেন্ট্রাল একটা একদম। ব্যাপার থাকে, কারণ সেন্টারে তুমি সবসময় কলকাতা থেকে যে পাবে এটা হুম। সম্ভব নয়। তো এসএসসি বলো বা রেলওয়ে বলো বা যে কোনো কিছু, তাই বাইরে গিয়ে থাকার এক্সপিরিয়েন্সটা প্রথম আমার হচ্ছে। আমি কখনো বাইরে বা হোস্টেল লাইফও কাটাইনি। তো সেটা একটা অন্যরকম। বাট এই এই হচ্ছে ডিডি এর ব্যাপার। এবং ডিপার্টমেন্ট অ্যালার্ট হোক, তারপরে তো বাকি সব প্রসেস গুলো হবে। কোথাও কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে আদার স্টেটে জব করা সহজ, মানে জব লাগানো? লাস্ট কয়েক বছরে তাই ছিল। এবং মানে আনফরচুনেটলি যখন আমি প্রিপারেশন স্টার্ট করি, সেই সময়টাই সেটা ছিল। তারপর থেকেই অনেক এক্সাম গুলো একটুখানি ডিলে হওয়া শুরু হয়ে গেল। বেশ করে রাজ্যের কথা বলছি, কারণ প্রিপারেশনটা প্রথম আমার শুরু হয়েছিল ডব্লিউবিসিএস দিয়েই। সবাই আমার অ্যাসপিরেন্ট ফলো করলে বুঝতে পারবে, প্রথম থেকে আমি স্টেট পিএসসি জন্যই ট্রাই করি। বাট লাস্ট 1-2 বছর হলো, 2 বছর বলতে পারো, হলো আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য ট্রাই করছি, বাট প্রিপারেশন নেওয়া শুরু করেছি। তো কিন্তু তাই
এটা নয় যে অন্য স্টেটে কি এক্সাম করাটা মানে এক্সাম পাওয়াটা, এক্সামে চান্স পাওয়াটা খুবই সহজ। সবকিছুই সহজ নয়, সবকিছু কঠিন নয়। তোমাকে যদি পুরো ব্যাপারটা তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করছে। তুমি একটা পরীক্ষাতে যাচ্ছ, তুমি যদি ভাবো যে আমি এটা পারবো না, নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে যাও, তুমি সেটা জীবনে পারবে না। তুমি এটা মনে এটা রাখো যে পজিটিভিটি, তো এটা পারবো, যাই প্রশ্ন আসুক আই ক্যান হ্যান্ডেল। তো তাহলে ওটা অবশ্যই পারবে। এটাই হচ্ছে মনের এবং সেই সময়কার পজিটিভিটি। এবং এই পরীক্ষাটা যখন হয়েছে, আমি ছোট্ট একটা কথা শেয়ার করছি, অনেকটা সময় হয়ে গেল, বাট আমি এই কথাটা না শেয়ার করলেই নয়। যে যখন ডিডিএ এক্সামটা পড়ে ডিসেম্বরে, তো খুব সম্ভবত 18 ডিসেম্বর ফার্স্ট শিফট এক্সাম ছিল আমার। তো এক্সাম যে সেন্টারটা, মানে আমি যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা দূর, আমি র্যাপিডো বাইকে করে গিয়েছিলাম, এবং কনকনে ঠান্ডা। দিল্লি ঠান্ডা মানে বুঝতেই পারছে কনকনে কেমন ঠান্ডা, আর পলিউশন। তো সেই সময় দাঁড়িয়ে আমি ওই খরচা বেশি এড়ানোর জন্য আমি র্যাপিডো করে গিয়েছিলাম, জানি কষ্ট হবে, ঠান্ডা লাগবে, ঠিক আছে চলো আমি নিজেকে ট্যাকেল করে নেবো। তো ওই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমি পরীক্ষাতে মানে পরীক্ষা সেন্টারে পৌঁছেছি সকালবেলা। পৌঁছলাম, ভালো কথা। যখন পরীক্ষা ঢোকার সময় সিকিউরিটি অ্যাসপেক্টের জন্য ওদের বক্তব্য হচ্ছে, আমি যেহেতু কভার শু পরে গিয়েছিলাম ঠান্ডার জন্য, কভার শু খুলতে হবে, মোজাও খুলতে হবে, খালি পায়ে পরীক্ষা দিতে হবে। আমার তো শুনে মাথায় হাত, মানে কি আর টাইলসের পুরো মেঝে, প্রচন্ড কনকনে ঠান্ডা। তো ওই 2 ঘন্টার এক্সাম ছিল, 2 ঘন্টা প্লাস এক্সট্রা আগে 1 ঘন্টাকে ঢুকিয়ে দেয়, আর বেরোনো আরো 2.5 ঘন্টা, মানে মোটামুটি 3.5 ঘন্টা। আমি ওই ঠান্ডার মধ্যে ওই খালি পায়ে যে কিভাবে পরীক্ষা দিয়েছি সেটা আমি জানি। ঠিক আছে, আর কোনো ক্যান্ডিডেট ছিল না খালি পায়ে, সবাই মোটামুটি শু ফু মানে ইয়ে ছিল, নর্মাল ওপেন শু ছিল। বাট আমি কভার শু পরে গিয়েছিলাম, জানতাম না। তো অ্যালাউ করবে না, সব জায়গায় তো চেক করে অ্যালাউ করে দেয়, বাট ওখানে অ্যালাউ করে না। ঠান্ডার মধ্যে কনকনে পরীক্ষা দিয়েছি, মানে ওটা একটা আমার সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল ওই মোমেন্টে। এবং ওই কাঁপতে 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 পরীক্ষা দেওয়া, ঠিক আছে, ওটা একটা সিচুয়েশন, সিরিয়াসলি মানে খুব কষ্টদায়ক ছিল। কিন্তু ওই মনে একটা জেদ ছিল যে যাই সিচুয়েশন আসুক না কেন আমি হ্যান্ডেল করবো, করে নেবো। কারণ আমি সবসময় এটাই মাথায় রাখতাম যে তোমার যেদিন এক্সাম বা তোমার যেদিন পরীক্ষা, সেদিনটা তুমি প্রিপেয়ার থাকো, সব থেকে কঠিনতম দিন হবে, এবং সব থেকে বাজে জিনিস সেদিনটাতেই হবে। তুমি সেইভাবে প্রিপেয়ার হয়ে যাও, তাতে তুমি দেখবে পরীক্ষার হলে এখন সেই জিনিসটা হচ্ছে না বা ইজিলি হয়ে যাচ্ছে, ও কোনো ব্যাপারই না, ঠিক আছে, এটা তো আমি জানি। বা কোনো খারাপ সিচুয়েশনে হলো, ঠিক আছে, ওটা আমি জানতাম হবে, আমি পারবো, এটা অসুবিধা নেই। তো এরকম মনে পজিটিভিটি রাখো। তো এই কিছু কিছু কিওয়ার্ডস অ্যাসপিরেন্ট লাইফে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই এক্সামের দিনের কথাটা হট করে মনে পড়লো। তাই এটা খুব চ্যালেঞ্জিং ছিল সেই দিনের পরীক্ষাটা। তারপরে ব্যাক করাটাও আরএসসি তে ব্যাক করেছিলাম, ওই টিকিট কনফার্ম হয়নি। সেই সারা রাত জেগে ব্যাক করা, মানে প্রায় 24 ঘন্টা একটা জার্নি দিল্লি থেকে কলকাতা। তো এইসব কষ্ট তো করতেই হয়। তো কিছু কিছু কষ্ট বা স্যাক্রিফাইস না করলে হয়তো আজকে এই সফলটা আসতো না। একদম সফল না হলে একটা খুব একটা মনে থাকতো না, কিন্তু যেহেতু সফলতাটা পেয়ে গেছো, এখন প্রথম সফলতা এটাই, বলে এটা সারা জীবনের জন্য একটা মেমোরি, বলতে গেলে গোল্ডেন মেমোরি হয়ে থাকবে। মেমোরি বলাটা ঠিক না, একটা গোল্ডেন মেমোরি হয়ে থাকবে। আচ্ছা, এখন বর্তমানে একদম, মানে এই প্রিপারেশনে দাঁড়িয়ে, মানে একটা হয়তো একটা ছোট একটা চাকরি, খুব বেশি বড় বা অফিসার লেভেলের জব নয়, বাট ঠিক আছে, একটা মানে অ্যাসপিরেন্ট থেকে একটা এমপ্লয় বা একটা ব্যাক সাপোর্ট তো হলো। এবার এগোতে হবে, এবার আস্তে আস্তে এগোনোটা উচিত। এবং এখানে থেমে যাওয়াটা কখনোই উচিত না কোনো অ্যাসপিরেন্টের, কারণ সবাই বেটার ট্রাই করতে থাকে অল টাইম। তো দেখা যাক আমার ক্ষেত্রে কি হয়, অবশ্যই চেষ্টা তো হবেই, থাকবেই। এবং আগে কি হয়, এবং নিজেকে লেভেল আপ করতেই হবে। এবং তার থেকে বড় কথা যে যদি কোনো জব ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, তো আরো বেশি বেটার। বাট দেখা যাক সেটা কি হয়। হ্যাঁ, প্লিজ এই যে কন্টিনিউ। এখন বর্তমান যে সিচুয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক বা ওভারঅল ইন্ডিয়াতে বলা হোক, এখন একটা এসপিরেন্ট যারা সদ্য এখন হয়তো মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারা এই গভর্নমেন্ট জবের দিকে আসার কথা ভাবছে। যদিও এটা কি হচ্ছে, আমাদের সময় হচ্ছিল যে খুব একটা গাইড বা খুব একটা সোর্স পাওয়া যেত না, কিন্তু এখন বর্তমানে ইউটিউবের জগতে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে একটা কি হয়েছে যে অনেক ছোটবেলা থেকেই কিন্তু এখন স্টুডেন্টরা বুঝতে পারে যে বাজারে কি কি জব রয়েছে, কি কি অফিসার হওয়া যায়, কিভাবে হওয়া যায়, মোটামুটি একটা রাফ আইডিয়া থাকে। তো তাদের উদ্দেশ্যে এখন তুমি কি বলতে চাইবে যে তারা তাদের যদি প্রিপারেশন জার্নিটা শুরু করে, তো কিভাবে শুরু করবে? যারা মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক থেকে ভাবা শুরু করে দিয়েছে যে গভর্নমেন্ট সার্ভিস করবে এবং এই প্রিপারেশন লাইফে আসবে, তাদের একটাই কথা বলবো,
তোমরা অনেকটাই এগিয়ে আছো। মানে এই ভাবনাটা আমাদের ছিল না। আমরা আফটার গ্র্যাজুয়েশন এই ব্যাপারটা নিয়ে ভেবেছি। এবং এই তোমরা যে মানে ভাবা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না, সেটাকে বাস্তবায়িত করার জন্য কিছু চেষ্টা করতে হবে। তোমরা এমন ভাবে প্রিপারেশন নাও, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পরে আমি বলবো, উচ্চ মাধ্যমিক পরে একটা চাপ থেকেই যায়। উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যখন গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টটা নেবে, সেই সাবজেক্টটাকে হয় পাস নাও, পাসে নামার পর বা এমন একটা অনার্স সাবজেক্ট নেবে যেটাতে তুমি প্রিপারেশনটাকে ভালো করে করতে পারবে। কারণ এমন একটা সিচুয়েশন বা মোমেন্ট যেন আসে, তুমি আফটার 3 ইয়ার্স বা আফটার 4 ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন ফার্স্ট এক্সাম তুমি অ্যাপিয়ার করলে এবং সেটা ক্র্যাক করলে, এরকম একটা টার্গেট রাখো। সেটা যে কোনো এক্সাম হতে পারে, তুমি যেটা তোমার সুটেবল। প্রথমে আমি সবসময় বলি অ্যাসপিরেন্টদের, যে জানের মাধ্যমে বলতাম যে প্রত্যেকটা এক্সামের ভালো করে সিলেবাস গুলোকে ঘাটো এবং সেই এক্সাম গুলোকে দিয়ে দেখো তুমি কোনটা ক্ষেত্রে তুমি ট্যাকল করতে পারছো, কোনটা তোমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। ব্যাংকিং হলে ব্যাংকিং, এসএসসি হলে এসএসসি, রেল হলে রেল, পিএসসি, স্টেট পিএসসি হলে স্টেট পিএসসি। ঠিক আছে, কিছু কিছু এক্সামের প্যাটার্ন কিছু কিছু আলাদা, যেমন ব্যাংকিংটা প্রায় অনেকটাই আলাদা। আর তোমার যদি মনে করো টেকনিক্যাল ডিগ্রি আছে, টেকনিক্যাল লাইনে নেবে, সেটা আলাদা রকম। তো সেগুলোকে প্রত্যেকটাকে দেখো, পরীক্ষা দিয়ে কোনটা তোমাদের সুটেবল হচ্ছে, সেই পার্টিকুলার এক্সামটা প্রিপারেশন নাও এবং তাতে সফলতা খুব ফার্স্ট আসে। আমাদের মতো এদিক ওদিক ডিস্ট্রাক্ট হতে হবে না। কারণ এই আজকে আমি প্রথম যখন স্টেট পিএসসি পরীক্ষা দিই, এই এক্সামটা দেবো না সেন্ট্রাল দেবো না ওটা দেবো, এই ভাবতে ভাবতে অনেকগুলো সময় বা অনেকগুলো বছর চলে যায়। সেটা এই সময় যদি উচ্চ মাধ্যমিকের পর এই ভাবনাটা হতে হতেই সময়টা নষ্ট হয়ে যায়, সেটা অনেকটাই খারাপ। তাই রিলেভেন্ট সোর্স ইউজ করো। আজকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দুনিয়ায় অনেক ভুলভাল সোর্স, অনেক ভুলভাল জিনিস রয়েছে, সেগুলো থেকে বিরত থাকো। যেটা তোমার মানে মনে হবে যে স্যারের পড়াটা ভালো লাগছে সেটাকেই তুমি টার্গেট করো। আমি বলছি মানে তার কাছে পড়তে হবে, সে বলছে মানে সেই টিচার ভালো তার কাছে পড়তে হবে, ভালো লাগছে না, তার সাবস্ক্রিপশন নিলাম, আমি অনলাইনে কোচিং নিলাম, কিন্তু বুঝতে পারছি না, এই জিনিসটাও না হয়। কারণ সময় নষ্ট মানে আলটিমেটলি তোমার লাইফের এভরি সেকেন্ড, এভরি মোমেন্ট তোমার স্পয়েল হয়ে যাচ্ছে। এবং সেইগুলোকে নষ্ট করো না, কারণ প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো সেগুলো কাজে লাগাও। খুব মানে সময়ের মূল্য দিতে শেখো, সময় তোমাকে একদিন মূল্য দেবে। এটাই ব্যাপার। আচ্ছা, এক্সপিরিয়েন্ট হিসেবে, তুমি তো ধরো এক্সপিরিয়েন্ট ছিলে, একজন এক্সপিরিয়েন্টের ডেস্কে তোমার মতে কি থাকা উচিত? ফার্স্ট হচ্ছে মোটিভেশনের কিছু জিনিস। আর সেকেন্ড হচ্ছে চারিদিকে পড়াশোনার একটা পরিবেশ তৈরির জন্য ম্যাপ বা যা যা যাবতীয় জিনিস দরকার। আর থার্ড হচ্ছে প্রয়োজনীয় কয়েকটা বই, যেগুলো নেসেসিটি। এই তিনটে জিনিস। এবং তোমার যদি চেয়ার টেবিল নাও থাকে এবং তোমাকে যদি খাটে পড়াশোনা করতে হয়, লাইট একটু কমও থাকে, সেটা তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে। বাট এই পড়াশোনা অ্যাম্বিয়েন্স তৈরি করে পড়তে বসাটা, এটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য খুবই দরকার। তাদের পড়াটা কন্টিনিউ করতে খুব সুবিধা হয়। একদম। তাহলে অনেক কথাই হলো। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। তো দর্শকরা তাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর পরবর্তী কোনো এক সময় আবার তোমার কিছুদিন সার্ভিস হোক, কি কি জব করছো, মানে কি কি কাজ করতে হচ্ছে না করতে হচ্ছে, তখন পরে আবার কোনোদিন একটা সেশন নিয়ে আসবো। তো আজকের জন্য খুব ধন্যবাদ চ্যানেলে আসার জন্য এবং আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং অ্যাসপিরেন্টের উদ্দেশ্যে লাস্ট একটাই কথা, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। শেষ যতক্ষণ একটি কথা। তোমার মনে জোর আছে, মনে পজিটিভিটি আছে, ততক্ষণ লড়ে যাও। সফলতার কথা ভেবো না, সফল তুমি একদিন ঠিক পাবেই, কিন্তু তোমার কাজটা তুমি করে যাও। ভগবান সেই সঠিক সময়ে সঠিক জিনিসটা তোমাকে ফিরিয়ে দেবে। সব কিছুর জন্য সময় আছে। প্রত্যেকটা আমার আজকে এত বছর প্রিপারেশন লাইফের, আমার মনে হতো যে আমারই কেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আমার হাতে এই সময়টাই ছিল। তাই প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা আছে। তাই তোমরা এটা ভেবো না, কোনো ডিমোটিভেট হও না, মোটিভেটেড থাকো, প্রিপারেশন এগিয়ে চলো, আনন্দের সাথে প্রিপারেশন নাও, সাকসেস একদিন পাবেই। এটা অ্যাসপিরেন্ট ইন্দ্র তথা ইন্দ্রাশী সরকারের চ্যালেঞ্জ। এটা তোমাদেরকে আমি এটা অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি যে সফলতা আসবেই তোমার লাইফে, শুধু সঠিক পথে প্রিপারেশন করে যাও। তো চলো, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ মৃত্যুঞ্জয় দা, তোমাকেও। এই এক্সাম ডিকোডে আমাকে ইনভাইট করার জন্য।
এবং এরকম অনেকটা সময় দেওয়ার জন্য। এবং আমি আজকে অনেক হঠাৎ করে সাডেন প্ল্যান ছিল এবার একটা ভিডিও করার। মানে তুমি যখন বললে, আমি ঠিক আছে চলো আমি রেডি ফেডি হয়ে, কারণ একটা যে ঘরে আছি সেখানে একটু প্রপার সেট আপ নেই। আমি বাড়িতে একটা সেট আপ থাকে, তো আমি বাইরে একটা সেট আপে আছি। একেবারে তো একেবারে সেখানে এইসব গুলো বাড়ির সেটআপটা তো জিনিসগুলো করার তো চ্যানেলে সবাই মোটামুটি দেখেছে দেখেছে যে বাড়ির মধ্যে কি সেটআপ আছে না একদম। আছে। ঠিক তবে আছে আমি আমার তোমাকেও। চ্যানেলেও আনবো সব স্টাডি ব্লগ বা ভিডিও গুলো আনবো। মানে স্টাডি ব্লগ হিসেবে, মানে এরপর কি কোথায় কি করছি, একটা এমপ্লয় লাইফ কি কি হতে পারে, সেগুলো আমি শেয়ার করবো অবশ্যই। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকেও পৃথ্বী খুব দাদা, ধন্যবাদ, আবারও। চলো। সবাই ঠিক আছে। প্রিপারেশন নাও ভালো করে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।